কোন খেলনা? ওই যে বাবুটা খেলছিল খেলনাটা দিয়ে। ইভান বলল, খাওয়ার টাকা নেই, তুমি খেলনা খুঁজছো? কোনো খেলনা চলবে না। একে স্কুলে ভর্তি করিয়ে দিলে ভালো হবে। আমি স্কুলে যাব না, আমি খেলবো। হঠাৎ বারান্দার বাইরে থেকে শতাব্দীর কণ্ঠের স্বর পাওয়া গেল। সে গ্রিলের ফাঁক দিয়ে চোখ ঢুকিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ইভান বারান্দায় এসে বলল, কি সমস্যা? শতাব্দী স্বাভাবিক কণ্ঠে বলল, বাবু কোথায়? বাবু? আপনার বাবু না, ছোট্ট বাবুটার কথা বলছি। ওই যে যখন এসেছিলাম ঘুমিয়েছিল। অরুণিকা মেয়েলি কণ্ঠ শুনে দৌড়ে এলো, শতাব্দীকে দেখে থমকে গেল। শতাব্দী হাত এগিয়ে দিয়ে বলল, বাবু আমার সাথে খেলবে। অরুণিকা কিছু বলার আগে ইভান বলল, না, ও এখন বাইরে যাবে না। শতাব্দী তার পেছন থেকে একটা বিড়াল ছানা বের করে বলল, বাবু খেলবে ছানার সাথে। অরুণিকা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল বিড়ালের বাচ্চাটির দিকে। ইভান গ্রিলের দরজা খুলে দিয়ে বলল, খেললে ভিতরে আসো, অরুণিকা বাইরে যাবে না। তাহমিদ সাথে সাথে আটকে দিয়ে বলল, না না, অরুণিকাকে নিয়ে আসছি। এই বিড়ালের বাচ্চা নিয়ে ভেতরে আসবে না, আমি মাত্রই ঘর পরিষ্কার করেছি। তারা অরুণিকাকে নিয়ে ঘর থেকে বের হলো। মহল্লাটির শেষ মাথা পর্যন্ত মোট ৮টি বাড়ি। এখানে অনেক পরিবারই থাকে, সবাই খোলামেলা বসেই গল্প করছে। দেখে মনে হবে এক পরিবারের। কেউ মোড়ায় বসে পত্রিকা পড়ছে, কেউ বা একসাথে বারান্দায় বসে শাক পরিষ্কার করছে, আর বাচ্চারা পুরো গলিতেই ছোটাছুটি করছে। আরাব বাচ্চাগুলোকে দেখে বলল, ওর বন্ধুর অভাব হবে না। আহানাফ বলল, এদের সাথে বন্ধুত্ব করবে? কেন, সমস্যা কোথায়? দেখছিস না কিভাবে একটা আরেকটার সাথে চলে করছে? ওরুকে মারলে? আরাফ বলল, স্কুলের মাঠে খেলতে গিয়ে কতবার মার খেয়েছিস মনে আছে? এসব তো চলবেই। আমার ওর জন্য ভয় লাগছে। ও তো মেয়ে, আর এটা অপরিচিত শহর, ভিন্ন দেশ। কিছু হয়ে গেলে আমরা কি করব? ওকে কিভাবে দেখে রাখবো? ৬ জন দাঁড়িয়ে দাঁড়িয়ে অরুণিকাকে দেখছে। অরুণিকা গেট দিয়ে বেরিয়ে বিড়াল ছানাটার পেছন পেছন ছুটছে, সেদিকে আদর করছে, আর কিছুক্ষণ পর পর তাদের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। অরুণিকার এই মিষ্টি হাসি বুঝিয়ে দিচ্ছে আজ সে অনেক খুশি। নতুন শহরে ২ মাস কেটে গেছে। এখন কলকাতার রাস্তাঘাট আর অপরিচিত নয়। খুব অনায়াসে এখান থেকে ওখানে ছোটাছুটি করছে ৬ কিশোর। বয়সে তারা এখনও কিশোর, কিন্তু এই ২ মাসে তাদের অভিজ্ঞতা থেকে প্রাপ্তবয়স্কদের মতো হয়ে গেছে। ঘুম ভাগতেই ৪ বেলা ১২টা বাজত, সেই আহনাফ এখন ঘুম থেকে উঠেই মহল্লার সামনে খালি বালতি হাতে দাঁড়িয়ে থাকে। আহনাফ প্রচুর ভ্রমণ প্রিয় স্বভাবের ছিল, আর তার দুর্বলতা তার প্রিয় সেই বাইকটি, যেটি এখন পুরে ছাই হয়ে গেছে। সে খুব তাড়াতাড়ি বাইক চালানো শিখে ফেলেছিল, কারণ তার স্বপ্ন ছিল অল্প বয়সেই বাইকে চড়ে নিজ দেশ ভ্রমণ করবে, তারপর একদিন বাইরের দেশে ঘুরবে। কিন্তু এখন তার সেই স্বপ্নে ধুলো জমে গেছে। এখন তার বাইক কেনার সামর্থ্য নেই। বাইক নিয়ে দেশ ঘুরতে গেলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। যদিও তার আগে কোনো ভবিষ্যৎ চিন্তা ছিল না, বাবার অর্থ সম্পদে সে বাকি জীবন পার করতে পারবে সেই আশাই ছিল। কিন্তু এখন পড়াশোনা করে নিজেকে শক্ত করে তার পরিবার হত্যার প্রতিশোধ নেওয়া তার মূল উদ্দেশ্য। আহনাফ স্বভাবে প্রচুর বেপরোয়া। তার মন মতো কিছু না হলেই সে উগ্র হয়ে যায়। তবে এই উগ্রতা তার এখনও আছে। সম্পর্কে চাচাতো ভাই হলেও আহনাফের সাথে আরাফের অনেক পার্থক্য। সে খুবই শান্ত আর প্রচণ্ড ধৈর্যশীল। সে বয়সের তুলনায় অনেক বুদ্ধিদীপ্ত, আর সে তার বন্ধুদের প্রাণ। একমাত্র আরাফি এমন পরিস্থিতিতে সব হারিয়েও এখনও শক্ত। সে বাকিদের মতো ভেঙে পড়েনি। খারাপ লাগা, নিঃস্ব হওয়ার অনুভূতি, হতাশা, ক্লান্তি সবটাই সে নিজের মধ্যে হজম করে ফেলেছে। 4 বছরের ছোট্ট অরুণিকা এখন আর ঘন ঘন বাবার কথা বলে না, মাকেও খোঁজে না। সেই জায়গাটা আরাফের হয়ে গেছে। আরাফকে না দেখলেই ছোট্ট অরুণিকার অস্থিরতা বেড়ে যায়। সে সব আবদার আরাফের জন্যই জমিয়ে রাখে। তাদের বয়সের ব্যবধান মাত্র 11 বছরের, অথচ আরাফ এখন অরুণিকার প্রধান অভিভাবক। নারী ঘরের লক্ষ্মী হয়, সংসার সামলানোর মতো জটিল দায়িত্ব তারাই নিয়ে থাকে। তবে তাদের ব্যাচেলর সংসারের সেই দায়িত্বটা তাহমিদের হাতে। ঘর পরিষ্কার আর রান্নাবান্না, এই 2টা কাজ সে একাই করে থাকে। তার হাতের জিলেপি আর নারকেল নাড়ু এখন পুরো মহল্লার মুখে মুখে। বাচ্চার দল বিকেল হলে তাদের বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে।
আর তাহমিদ আজ বিকেলে কী বানাচ্ছে তা দেখার অপেক্ষায় থাকে। সালেহ আলী তার এই কাজের প্রশংসা করে খাবার বিক্রির পরামর্শ দিয়েছেন, কিন্তু দোকান খোলার মতো সামর্থ্য তার নেই, আর ব্যবসা শুরু করলে তার পড়াশোনা হবে না। অন্যদিকে মহল্লার কেউ প্রতিদিন টাকা দিয়ে তার কাছ থেকে নারকেল নাড়ু আর জিলিপি কিনবে না। এখন হয়তো খেতে আসে, টাকা খুঁজলে বাসায় আসাও বন্ধ করে দেবে। তার বিক্রি করতে হবে ভিন্ন ভিন্ন শহরে গিয়ে, যার বিন্দুমাত্র অভিজ্ঞতাও তার মধ্যে নেই। অভিজ্ঞতার চেয়ে তার এই পেশাটাই পছন্দের নয়, কারণ সেই যেই পরিবেশে বেড়ে উঠেছে সেই পরিবেশ থেকে এসে ভ্যানে খাবার বিক্রি করাটা তার কাছে বেমানান। এই 6 কিশোরের মধ্যে একমাত্র ইমনই এখনও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে মহল্লার ছেলেদের সাথে দিন রাত ফুটবল খেলে সময় পার করে। তাছাড়া সবাই তাদের রক্তের সম্পর্ক হারিয়ে ফেললেও ইভান এবং ইমন, এই 2 ভাই এখনও একে অপরের জন্য বেঁচে আছে। ইভান পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহী। সে এই 2 মাসে মাস্টারমশাইয়ের প্রিয় ছাত্র হয়ে গেছে। শতাব্দীর বাবার কাছে তার স্কুলের কিছু ছাত্র পড়তে আসে। একদিন ইভান তাদের মধ্যে একজনকে একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছিল, যা দেখে ফেলে শতাব্দী। ব্যাস অমনি সে বাবাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, বাবা দেখো দেখো, তোমার ছাত্রকে নিজের ছাত্র বানিয়ে ফেলেছে। মাস্টারমশাই পরবর্তীতে ইভানকে ডেকে এনে কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিতে বললেন। আর ইভানের বোঝানোর ধরন অনেক সুন্দর আর সহজ ছিল, তাই মাস্টারমশাই তাকেই নিজের ছাত্র বানিয়ে ফেললেন। তিনি এখন সময় নিয়ে ইভানকে মাধ্যমিক শ্রেণীর বইগুলো পড়ান, কিন্তু কোনো টাকা নেন না। আর রাতে ইভান সেই পড়া তার বন্ধুদের বুঝিয়ে দেয়। এভাবেই তাদের ঘরোয়াভাবেই পড়াশোনা হয়ে যাচ্ছে। তবে এসবের মধ্যে পিছিয়ে আছে তুর্য। তার পড়াশোনার বিন্দুমাত্র আগ্রহ নেই। সাপ্তাহিক বাজারগুলো সেই করে আনে, মাঝে মাঝে তাহমিদকে সাহায্য করে, আর মহল্লার সামনে দাঁড়িয়ে সময় পার করে। যতদিন একটা গিটার কিনতে পারবে না ততদিন সে এমনই ছন্ন ছাড়া সময় পার করে যাবে। তাই বাকি 5 জন সিদ্ধান্ত নিল প্রথমেই তুর্যকে একটা গিটার কিনে তাকে মানসিকভাবে সন্তুষ্ট করবে, তারপর বাকিটা দেখা যাবে। বিকেলে শতাব্দী বারান্দার বাইরে এসে দাঁড়িয়ে বলল, অরুণিকা, বাবু আছো? শতাব্দীর কণ্ঠ শুনে অরুণিকা ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো। এই 2 মাসে অরুণিকার সবচেয়ে কাছের মেয়ে বান্ধবী শতাব্দী। শতাব্দী অরুণিকাকে দেখে বলল, বাবু, বাসায় ভাইয়ারা আছে? হ্যাঁ, কি করছে? ঢুসুম ঢুসুম করছে। শতাব্দী কপাল কুঁচকে বলল, কার সাথে ডিসুম ডিসুম করছে? জানি না, ফোনে ঢুসুম ঢুসুম করছে, আমাকে দেখতেও দিচ্ছে না। আমি কতবার বলেছি আমি কার্টুন দেখব, আমাকে দেখতেই দেয় না। ওরা অনেক পচা, হারাপো পচা হয়ে গেছে। অরুণিকা ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। শতাব্দী বলল, পচা ভাইয়াদের বলো ডিসুম ডিসুম বাদ দিয়ে বই খাতা নিয়ে বসতে। অরুণিকা মাথা নেড়ে বলল, আচ্ছা, বলে আসছি। অরুণিকা দৌড়ে ভেতরে গেল। আবারও কিছুক্ষণ পর বেরিয়ে এসে বলল, ইভান আমাকে বকা দিয়েছে, বলেছে আরেকবার বিরক্ত করলে আমাকে ফোনে ঢুকিয়ে দিবে। তুমি জানো ফোনে সব ভূত, ওরা ভূতের সাথে ঢুসুম ঢুসুম করছে। আমাকে ওখানে পাঠিয়ে দিলে তো ভূত খেয়েই ফেলবে। আচ্ছা, তুমি আমাকে দরজাটা খুলে দাও, চাবিটা দাও, আমি নিজেই খুলে ঢুকছি। অরুণিকা ভেতরে এসেই আরফকে বলল, চাবি দাও, দরজা খুলে দিব। আরাফ এবার ফোন থেকে চোখ সরিয়ে অরুণিকার দিকে তাকালো আর ভ্রু কুঁচকে বলল, কেন দরজা খুলবে? সতু আপু এসেছে। ইভান বিরক্তির সুরে বলল, এই মেয়ে, ঘন ঘন এদিকে কেন আসো? ওর কি কাজ নেই? তাহমিদ ফোন রেখে উঠে দাঁড়ালো। চাবিটা পকেট থেকে বের করতে করতে বারান্দায় এলো। শতাব্দী তাহমিদকে দেখে মুচকি হাসলো আর বলল, তা জিলাপি আজ কটা প্যাচ লাগিয়েছে? তাহমিদ চাবি ঘোরাতে ঘোরাতে বলল, ঠিক যতটা প্যাচ তোমার চুলে লেগেছে। কথাটি শুনেই শতাব্দী মাথায় হাত দিল। ইস, আজও সে চুল আঁচড়ে আসেনি। এই তাহমিদ ছেলেটার এত সূক্ষ্ম দৃষ্টি। শতাব্দী শুনেছে এলোমেলো চুলেও বালিকাদের সুন্দর লাগে, কিন্তু তাহমিদের দৃষ্টিতে সে অসুন্দর আর অগোছালো মেয়ে। শতাব্দী অন্তত তাহমিদের সামনে নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করে, কারণ বাকিরা কোনো মন্তব্য না করলেও তাহমিদ তাকে মুখের ওপর খোঁচা দিয়ে বসে, যা শতাব্দীর খুবই অপমানজনক মনে হয়। তাহমিদ গেট খুলেই বলল, ভেতরে আসতে পারো। আমি ভেতরে আসতে চেয়েছিলাম তোমাদের ডাকার জন্য। বাবা তোমাদের বাসায় আসতে বলেছিল। অরুণিকাকে তো বললাম, কিন্তু তোমরা নাকি ওকে তাড়িয়ে দিলে।
তাহমিদ শতাব্দীর কথার কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেল। শতাব্দী সেখানেই দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, এই লোকটার এত অহংকার, শুধু একটু ভালো রাধে, তাছাড়া আর কি গুণ আছে? চোখগুলো ইঁদুরের মতো দেখতে। তাহমিদ এবার বেরিয়ে এলো, পেছন পেছন বাকিরাও বেরিয়ে এলো। অরুণিকা গেট খোলা পেয়ে দৌড়ে বেরিয়ে গেল আর শতাব্দীকে বলল, সতু আপু, তোমার ছানাটা কোথায়? ও তো বাসায় ঘুমাচ্ছে, তুমি চলো বাসায়, তোমাকে দেখলেই উঠে যাবে। তাহমিদ বলল, অরুণিকা, তুমি কিন্তু গোসল করেছ। আলে আপা তোমাকে গোসল করিয়ে দিয়েছেন। বিড়াল ধরলে আমি কিন্তু বাসায় ঢুকতে দিব না। শতাব্দী বলল, এ আবার কেমন কথা? আমি গতকাল আমার ছানাকে স্নান করিয়েছি, তোমার চেয়ে বেশি পরিষ্কার আমার ছানা। তাহমিদ মুখ বাঁকিয়ে বলল, যে নিচের চুলটাই পরিষ্কার করে না, সে আবার বিড়ালকে পরিচ্ছন্ন রাখবে? তুর্য হুট করে বলল, প্রতিদিন গোসল করালে বিড়াল তো অসুস্থ হয়ে পড়বে, আর এরা খুব পরিচ্ছন্ন প্রাণী হয়। তাহমিদ ভ্রুকুচকে বলল, আমার এসব ভালো লাগে না, আমাকে এত যুক্তি দেখাতে হবে না। শতাব্দী এই কথা শুনে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। এদিকে তারা বাসায় ঢুকতেই মাস্টারমশাই তাদের বসতে বললেন। শতাব্দী মুখ বাঁকিয়ে বলল, বাবা, ওই চেয়ারে ধুলো পড়ে আছে, একটু মুছেই না হয় তাদের বসতে দিই, নয়তো আবার সন্ধ্যায় স্নান করতে হবে। তাহমিদের চেয়ারটা সরিয়ে শতাব্দী নিয়ে গেল আর মনে মনে বলল, তুমি আজ দাঁড়িয়েই থাকো, এই চেয়ার তোমার জন্য নয়। শতাব্দী ভেতরে চলে যাওয়ার পর মাস্টারমশাই বললেন, আমার স্কুলে তোমাদের ভর্তি করিয়ে দিতে চাইছি, কি বলো? তারা মাস্টারমশাইয়ের কথা শুনে অবাক হয়ে গেল। ইভান বলল, কিন্তু স্যার, আমাদের কাছে এত টাকা নেই যে সবার একসাথে পড়াশোনা করাতে পারবো। আমরা মাসে যা পাচ্ছি তা দিয়ে বড় জোর 4-5 জনের পড়াশোনার খরচ চালানো সম্ভব। কিন্তু তোমরা এখন পড়লে ভবিষ্যতে আরও অনেক টাকা রোজগারের সুযোগ এসে যাবে। মাধ্যমিক পাশ না করলে তো এখন পিয়নের চাকরিও জোটে না। তোমাদের তো পড়াশোনা করতেই হবে, আর তোমরা পড়াশোনা না করলে অরুণিকাকে কে দেখবে? ওর ভবিষ্যৎ তোমাদের ভবিষ্যতের সাথেই সংযুক্ত। আর টাকার চিন্তা করো না, আমার স্কুলে বৃত্তির ব্যবস্থা আছে। একটু বাসায় কয়েকদিন পরও অন্তত 3 জন বৃত্তি পেলে বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারবে। এখন সামনে পরীক্ষাটা দাও, তোমাদের হাতে এখনো 2 মাস সময় আছে। বৃত্তির কাগজে বাবা মার নামের জায়গায় মৃত শব্দটা ব্যবহার করতে খুব কষ্ট হচ্ছিল তাদের। নিচে অভিভাবক হিসেবে সালহে আলী আর সুরাইয়ার নাম লিখল। এরপর কাগজগুলো মাস্টারমশাইয়ের হাতে দিয়ে তারা বেরিয়ে পড়ল। এরপর 2 মাস তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করলো, পরীক্ষাও দিল। শেষমেশ 3 জনের পরিবর্তে ইভান, আহনাব, আরাফ আর তাহমিদ এই 4 জনই বৃত্তি পেল। এখন তাদের পড়াশোনা বাবদ কোনো খরচ নেই, শুধু তুর্য আর ইমনের পড়াশোনার খরচটাই দিতে হবে। তাদের এই কয়েক মাসে অনেক টাকা সঞ্চয় হয়েছে। সেই টাকা দিয়েই তারা এবার তুর্যকে একটা শখের গিটার কিনে দেওয়ার পরিকল্পনা করলো। মহল্লার বাচ্চাদের সাথে সারাদিন দৌড়ঝাঁপ করেই সময় পার করে অরুণিকা। ইদানিং সে একটু বেশি দুষ্ট হয়ে গেছে, কারো কথা শুনবে না, নিজের ইচ্ছে মতো ছুটোছুটি করবে। আজও এর ব্যতিক্রম হয়নি। তাদের মহল্লার এক চাচা নতুন বাইক কিনে এনেছেন। সেই বাইকটা নিয়েই বাচ্চাদের এত গবেষণা। তারা এক নতুন খেলা আবিষ্কার করেছে। মহল্লার শুরুর সীমানা থেকে দৌড়ে এসে যে আগে বাইকে ওঠে আবার সেখান থেকে নেমে একদম শেষ মাথায় পৌঁছাবে, সেই হবে বিজয়ী। তবে এই খেলায় অরুণিকাই সবচেয়ে ছোট, বাকিদের বয়স 7-8 বছর হবে। এদিকে অরুণিকাকে সুরাইয়ার কাছে রেখে আরাফ, আহনাফ, তাহমিদ ও তুর্য স্কুলে চলে গেছে। ইভান আর ইমন তুর্যের জন্য গিটার কিনতে গেছে। সুরাইয়া সংসারের কাজে ব্যস্ত। তিনি অরুণিকাকে একটু পরপর এসে দেখছেন। অরুণিকা তো তার বয়সী বড় বন্ধুদের সাথে হৈ হৈ করতেই ব্যস্ত। এরপর শুরু হলো তাদের খেলা। বাইকের ওপর একসাথে 3 জন উঠে নেমে পড়ল। এরপরই বাইকটি নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। ঠিক যেই সময়ে অরুণিকা বাইকে উঠে নামতে যাবে তখনই বাইকটা সাহসে নিচে পড়ে গেল। বাইকের ভারে তার পা আর পিঠের চামড়া একটুখানি ছিঁড়ে গেল। মুখটা সোজা ইটের রাস্তায় এসে পড়তেই একটা দাঁত তো ভাঙলই, সাথে থুতনিও ফেটে গেল। তারপর তার কান্না দেখে পুরো মহল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। সুরাইয়া আর আলিয়া আপা দৌড়ে বেরিয়ে এলেন। এরপর নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার জানিয়েছেন থুতনিতে সেলাই করতে হবে। এদিকে ইভান আর ইমন গিটার পছন্দ করে স্কুলের বাইরে এসে দাঁড়িয়েছে। তখনই আরফদের ছুটি হয়েছিল। তারা স্কুল থেকে সোজা গিটার কিনতে যাবে, কিন্তু তারা বের হওয়ার আগ মুহূর্তেই সালহে আলী স্কুলে এসে তাদের অরুণিকার ব্যাপারে বললেন। তারাও দেরি না করে হাসপাতালে ছুটে গেল।
গিয়ে দেখলো অরুণিকা নিস্তেজ হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে, চোখ দুটি আধো খোলা আধো বন্ধ। অরুণিকার এমন অবস্থা দেখে আহনাফের রাগ উঠে গেল। সে একটু কর্কশ কণ্ঠে সুরাইয়াকে বলল, আপনি তো বলেছিলেন ওকে দেখে রাখবেন, তাহলে ওর এই অবস্থা কিভাবে হয়েছে? সালেহ আলী আহনাফকে সান্ত্বনা দেওয়া সুরে বলল, দেখো, ও তো ভেতরে কাজ করছিল আর অনুরিকা বাইরে খেলছিল, সে তো বুঝতে পারেনি এমন কিছু হয়ে যাবে। সুরাইয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বাবনকে কি আমি একটুখানি ভালোবাসি নাকি? অনেক ভালোবাসি। আমি তো জানতাম না যে অমন ঘটনা ঘটে যাবে। এই তো একটু আগেই তাকে দেখে গেলাম, কি সুন্দর খেলছিল তখন। ব্যাস, চোখের পলক পড়তেই এই দুর্ঘটনা ঘটে গেল। আমাকে ক্ষমা করো বাবা, আমি অনেক খারাপ কাজ করেছি। আমার তো ওকে বাহিরে বের হতে দেওয়া উচিতই ছিল না। এবার আলেয়া আপা বললেন, ওকে কি করে চোখে চোখে রাখবো বলে দেখি? কি দুষ্টু হয়েছে, 1 মিনিটও তো শান্ত হয়ে বসেই থাকে না, সারাদিন ছুটোছুটি করবে। সকালেও খাওয়ার সময় কত তালবাহানা করছিল, এরপর একটুখানি রুটি খেয়ে আবার হুমড়ি খেয়ে বেরিয়ে পড়েছে। সালেহ আলী বললেন, হ্যাঁ, অনুরিকা তোমাদের ভীষণ ভয় পায়, ওদের কথা তো শুনেই না। আরাফ অরুণিকার হাত ধরে বসে আছে, তার চোখ দুটো ছলছল করছে। ইমনও অরুণিকার পাশে বসে আছে। কিছুক্ষণ আগেই ডাক্তার ব্যথানাশক ওষুধ দিয়ে গেছেন। এরপর থুতনিতে তুলা দিয়ে গজ ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়েছে। কিছু ওষুধপত্র কেনা হয়েছিল, আর অপারেশনের জন্য হাসপাতালে অর্ধেক টাকা আগেই দিয়ে দিতে হবে। তাদের হাতে তুর্যের গিটার কেনার টাকাটাই আছে। তাহমিদ টাকাগুলো ব্যাগ থেকে বের করে বলল, তুর্যের জন্য? তুর্য একটু দূরেই ছিল, সে জানে আজকে তার বন্ধুরা তাকে সারপ্রাইজ দেবে, আর এটাও বুঝেছে সেটি তার প্রিয় গিটারই হবে। কিন্তু এই মুহূর্তে অরুণিকার চেয়ে বেশি তার জন্য কোনো কিছু গুরুত্বপূর্ণ নয়। সে ইভান আর তহমিদের সামনে এসে বলল, টাকাটা দিয়ে দে, আগে টুইঙ্কেলের চিকিৎসা হবে, তারপর আমার স্বপ্ন। ইভান বলল, তুই জানিস তোদের আমি ভালো করে চিনি, আমি জানতাম তোরা আমাকে গিটার কিনে দেওয়ার পরিকল্পনা করেছিস, কিন্তু টুইঙ্কেল সুস্থ না হলে আমার কিছুই ভালো লাগবে না। টাকাটা দিয়ে দে, আমাকে না হয় পরে কিনে দিবি। ইভান টাকাটা সালেহ আলীকে দিয়ে দিল। তিনি টাকাগুলো হাসপাতালে জমা করে দিলেন। এরপর অরুণিকাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, আর আধা ঘন্টা পর থুতনিতে 4টা সেলাই করিয়ে তাকে বের করে আনা হলো। অরুণিকা এখনও ঘুমের মধ্যে আছে। হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে, তবে অ্যানেস্থেসিয়া দেওয়ায় সে এখনও অচেতন অবস্থায় আছে। আরও কয়েক ঘন্টা হাসপাতালে রাখলে আরও বিল আসবে, আর এতগুলো টাকা একসাথে দেওয়া তাদের পক্ষে সম্ভব না। তাই তারা অরুণিকাকে বাসায় নিয়ে এসেছে। রাত 3টায় অরুণিকার ঘুমটা পুরোপুরি কাটল, আর এরপর থেকেই সে ব্যথায় করে কাঁদছে। তার কান্নার শব্দ শুনে আহনাফ তার পাশে এসে বসল। নরম কণ্ঠে বলল, ওরু, তোর খুব ব্যথা করছে? অরুণিকা ঠোঁট ফুলিয়ে মাথা নাড়ল, তারপর হাতে যেই জায়গায় ব্যথা লেগেছে তা দেখিয়ে দিতে লাগলো। আহনাফ হাতে ফু দিয়ে বলল, এখন ঠিক হয়ে যাবে, আমি ম্যাজিক দিয়েছি। ইভান অরুণিকার সামনে একটা বক্স রেখে বলল, এখানে কি আছে বলো তো? অরুণিকা বালিশ থেকে মাথা তুলে সোজা হয়ে বসল। ইভান বলল, তোমার জন্য এনেছি। অরুণিকার চোখে মুখে আনন্দ। সে বক্সটা নিজের কাছে টেনে আনলো। ইমন তাকে বক্স খুলে দিতে সাহায্য করলো। ভেতরে একটা পুতুল বিড়াল ছিল। অরুণিকা সেটা দেখে খুশি হয়ে বলল, এটা আমার ছেলে না? ইমন বলল, হ্যাঁ, এখন এটা দিয়েই খেলবে, বাইরে যাবে না। অরুণিকা বিড়ালটাকে তার পাশে বসিয়ে রাখলো। কিছুক্ষণ নড়াচড়া করার পর সে মলিন মুখে বলল, ছানা তো হাঁটছে না, ও কি হাঁটতে পারে না? তাহমিদ বলল, ও একটু পায়ে ব্যথা পেয়েছে তো তাই। কোথায় ব্যথা পেয়েছে? তুর্য তাহমিদকে বলল, একটা বিড়ালের বাচ্চা নিয়ে এলেই তো হতো, এসব পুতুল দিয়ে ও কি করবে? তাহমিদ চোখ বড় বড় করে বলল, বিড়াল নিয়ে এলে আমার ঘর নষ্ট করবে, এখন পুতুল দিয়েই খেলো। এবার আরাফ বলল, তুর্য যদি ওর জন্য প্রিয় জিনিস ত্যাগ করতে পারে, তুই একটু করতে পারবি না? তাহমিদ কিছুটা দমে গেল। কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, ওর খেলার সাথে এনে দিব, কিন্তু বিড়ালের বাচ্চা না, আমি পাখি কিনে এনে দিব। কাছে থাকলে পরিষ্কার করা সহজ হবে, কিন্তু বিড়ালটা পুরো মহল্লা দৌড়ে এরপর আমার বাড়িতে ঢুকবে, এ আমি হতে দিব না। অপরিচ্ছন্ন কোনো কিছুই আমার পছন্দ না। আরও একটা কথা, পাখি আমি কিনে এনে দিব, কিন্তু তার খাঁচা পরিষ্কার করার দায়িত্ব তোদের, আমি এর মধ্যে নেই। ইমন বলল, তাহমিদের অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এক প্রকার মানসিক রোগ,
কয়েকদিন আগে পত্রিকায় দেখেছিলাম এই বেদিকে সূচিবায়ু বলে। বিছানায় কেউ বসলে সমস্যা, খালি পায়ে হাঁটলে সমস্যা, কেউ বাসায় এলেই আবার গড় পরিষ্কার করা, থালা বাসন আলাদা করা, এসব রোগ। এগুলো রোগ না, এগুলো করা উচিত। আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। আর আমরা বাসায় কিন্তু এইভাবেই চলেছি, এখানে এসে ব্যতিক্রম কেন হবে? আমাদের কি কখনো আলাদা প্লেট ছিল না, আলাদা গ্লাস ছিল না? আরাফ বলল, ভাই ওই পরিবেশ আর এই পরিবেশ আলাদা। ওখানে কাজের লোক আমাদের জামা কাপড় ধুয়ে দিত, এখন আমরা সেই কাজ নিজেরা করছি। তোর অতি পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমরা সহ্য করছি, বাকিরা করবে না। প্রতিবেশীরা মাঝে মাঝে আসে, তুই ওদের সামনে এমন করলে ওরা কি মনে করবে? এখানে সবাই তোকে ছোটবেলা থেকে দেখে আসেনি, তাই বাইরের মানুষদের সামনে নিজের সব দুর্বলতাগুলো দেখানো উচিত না। তাহমিদ মুখ খিঁচিয়ে বলল, ওরা পাশের ঘর থেকে খালি পায়ে বাসায় আসবে আর আমি বাসায় ঢুকতে দিব? রাস্তা কি কেউ স্যাবলন দিয়ে পরিষ্কার করেছে? ইভান হেসে বলল, ভাই তোরা কাকে বোঝাচ্ছিস? ওর মাথায় এসব জীবনে ঢুকবে না, ও থাকুক না ওর ডেটল স্যাবলন নিয়ে, আমাদের কি? তুর্য এবার অরুণিকার পাশে বসে বলল। টুইঙ্কেল, তোমার দাঁতটা দেখি। অরুণিকা মুখ উঠিয়ে তার ভাঙা দাঁতটি দেখল। তুর্য তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, টুইঙ্কেলের নতুন দাঁত উঠলে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। অরুণিকা তুর্যের কাছে এসে বলল, আমি লাড্ডু খাবো, সতু আপু দিয়েছিল, অনেক মজা। ইভান ভ্রুকুচকে বলল, কবে দিয়েছিল তোমাকে? অনেকবার। ওদের বাড়িতে অনেক মিষ্টি থাকে, সন্দেশ, ক্ষীর, রসগোল্লা, এত মজা। আমাকে এনে দিবে? আরাফ বলল, কালই নিয়ে আসবো। এবার তাহমিদ বলল, আনতে হবে না, বাইরের খাবার খেলে ও অসুস্থ হয়ে যাবে, এমনিতেই মুখ ফেটে বসে আছে। জানিস ওসব মিষ্টির দোকানে কত মাছি ভনভন করে? তুর্য বলল, আমি যা ভেবেছি তাই। তুই যে এই কথা বলবি তা আমি আগেই জানতাম। আগে আমি কথা শেষ করি। আচ্ছা আচ্ছা বল। আমি এইগুলো বাসায় বানাবো, তারপর না হয় খাবি। আর আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? মিষ্টিগুলো বিক্রি করলে অনেক লাভ হবে। দোকানে এসবের অনেক দাম, এরা তো পূজা অর্চনায় এসব মিষ্টি নিয়ে যায়, এতে ওদেরও লাভ হলো, কম দামে মিষ্টি কিনতে পারলো, আর আমাদেরও লাভ হবে। এই মহল্লায় কিন্তু অনেক হিন্দু পরিবার আছে, শতাব্দীরও কিন্তু আমাদের থেকে নিয়ে যেতে পারে। এখন এই মুহূর্তে ছোট্ট একটা ব্যবসা করলে আমরা ভালোভাবেই চলতে পারবো। আগামী বছর অরুণিকাকে স্কুলে ভর্তি করাতে হবে। ও তো এখন অনেক কিছুই বোঝে, শুধু শুধু বাসায় বসে থেকে কি হবে? বুদ্ধিটা ভালো, কিন্তু অনেক সময় দিতে হবে। হ্যাঁ দিব, অর্ডার আসলে বানাবো, প্রতিদিন তো আর বানাবো না। এর জন্য একটা ফ্রিজ কেনা দরকার, নয়তো নষ্ট হয়ে যাবে। ফ্রিজ কেনার টাকা কোথায় পাবি? এখন তো শুকনো খাবারগুলো দিয়ে চলে যায়। মাছ মাংস চাচাদের বাসায় রেখে আসি, কিন্তু মিষ্টি বানিয়ে ওখানে রাখলে থাকবে? ওনার বাচ্চাগুলো যা দুষ্ট, একদিনে সব শেষ করে দেবে। তাহমিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে সংসার চালানো বড় ঝামেলার ব্যাপার, বাবা মা এত কিছু কিভাবে সামলিয়েছে। পরের দিন তাহমিদ আর তার কথা রেখেছে। সে একজোড়া টিয়া পাখি নিয়ে এসেছে। অরুণিকা সেই টিয়া পাখি পেয়ে ভীষণ খুশি। সারাদিন খাঁচার এপাশ ওপাশ ছুটোছুটি করে সময় পার করেছে। এদিকে তুর্য আর আহনাফ মিষ্টি বানানোর জন্য দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলো। ঘরে ঢুকতেই শতাব্দী এসে বলল, বাহ, ভালো বাজার সদাই হয়েছে দেখছি। তা আজকে জিলাপির হবে নাকি নাড়ু? আহনাফ কোনো উত্তর না দিয়ে ভেতরে ঢুকে গেল। তুর্য হেসে বলল, তুমি যা বলো তাই হবে। শতাব্দী হেসে বলল, বাসায় কি ঢুকতে পারি? অরুণিকাকে দেখতে এসেছি। অবশ্যই। না, আপনাদের বন্ধু মশাই যদি আবার আমাকে তাড়িয়ে দেয়? তুর্য শতাব্দীর পায়ের দিকে তাকালো। শতাব্দী বলল, আমি পা ভালোভাবেই ধুয়ে এসেছি, একটুও ময়লা নেই, দেখাবো? তুর্য হেসে বলল, আমাকে দেখাতে হবে না, ভেতরে চলো। শতাব্দীকে দেখে অরুণিকা ছুটে এলো। শতাব্দী অরুণিকাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। তাহমিদের চোখাচোখি হতেই শতাব্দী বলল, জিলাপি আজ কটা প্যাচ লাগিয়েছে? কথাটি বলেই শতাব্দী তার চুলগুলো পেছন থেকে সামনে নিয়ে এলো। তা দেখে তাহমিদ মুচকে হাসলো। আজ শতাব্দী চুল আছড়ে এসেছে, দেখতে বেশ পরিপাটি লাগছে। এভাবে দেখলেই তো মায়া লাগে। এ কথা তাহমিদ মুখে চেপে রাখলো না, বলল, আজ এত প্যাচ লাগায়নি, প্যাচবিহীন পরিপাটি জিলাপি তো দেখছে। শতাব্দী হা করে রইল। তুর্য আর আহনাফ তাহমিদের দিকে তাকিয়ে রইল।
তাহমিদ নিজের ভারসাম্যহীন কথায় নিজেই লজ্জা পেয়ে গেল। সে আমতা করে বলল, মানে আজ সন্দেশ বানাবো, জিলাপি না, অরুণিকা খেতে চেয়েছে। শতাব্দী খুশি হয়ে বলল, আমার সন্দেশ খুব প্রিয়, আমাকেও দেবে? বেশি বানাতে পারলে সবাইকে দিব। কম হলে আমাকে দেবে না? তাহমিদ ভ্রুকুচকে বলল, এইভাবে কেউ খুঁজে খুঁজে নিমন্ত্রণ দেয়? আমি তো অরুণিকার বান্ধবী, আমাকে তো সবার আগে নিমন্ত্রণ করা উচিত। তখনই ইভান, আরাফ আর ইমন বাসায় এলো। শতাব্দীকে দেখে ইভান কিছুটা বিরক্তই হলো। কোনো কারণ ছাড়াই সে শতাব্দীর উপস্থিতি পছন্দ করে না। শতাব্দী ইভানের মুখের দিকে তাকিয়ে অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তারপর যেতে যেতে ইমনের দিকে চেয়ে বলল, এ বাড়িতে এলে ষষ্ঠ রকমের মানুষ দেখা যায়। কেউ হাসি খুশি থাকে, তো কারোর মুখে বিরক্তির ছাপ, কেউ সুন্দর করে কথা বলে, আর কারোর মুখ যেন আগুনের গোলা। কেউ অতিথিদের সাথে মিষ্টি ভাষী, আর কেউ কখনো তেতো হলে কখনো হয় বাসি। শতাব্দী বের হতেই তুর্য গেট লাগানোর জন্য বাইরে এসে বলল, এর মধ্যে আমি কোনটা? ভেবে দেখো, কারণ এই বাসায় 3 জন সোজা, 3 জন বাঁকা। বাঁকাদের খুঁজে নাও, পেয়ে যাবে সোজা। শতাব্দী কথাটি বলেই হাসতে হাসতে চলে গেল। ইভান ভ্রুকুচকে বলল, আমার মুখে বিরক্তির ছাপ নাকি আগুনের গলা? ও আমাকে ইঙ্গিত করে বলেছে, তাই না? আহনাফ বলল, কি বাজে আসে, মানুষের বলার বলবে। আমরা যেমন ওভাবেই ভালো আছি, অন্যদের জন্য তো আর নিজেদের পরিবর্তন করতে পারবো না। এবার ইমন বলল, না, এটা ভুল। আহনাফের কিন্তু একটু পরিবর্তন হয়েছে। আহনাফ এবার অরুণিকার দিকে তাকিয়ে বলল, তবে ওরুর জন্য পরিবর্তন হতে সমস্যা নেই। তাহমিদ সারা রাত বসে সন্দেশ বানিয়েছে। তাকে সাহায্য করেছে ইভান আর ইমন। আগামীকাল স্কুল ছুটি, তাই তারা সারাদিন ঘুমোতে পারবে। কিন্তু অরুণিকা জেগে থাকলে কোনো কাজই ঠিক মতো করা যায় না। সে ঘরে থাকলে পুরো ঘরে দৌড়াদৌড়ি করে সময় পার করে, আর এমন অবস্থায় মেঝেতে কিছু রাখলেই তা সে উল্টে দেবে। তাই অরুণিকা ওঠার আগেই তারা বেশিরভাগ কাজ করে ফেলল। সকালে উঠে আরাফ তাহমিদকে বলল, এত তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিস? ইমন দাঁত কেলিয়ে বলল, আমার আর ভাইয়ের স্পর্শ পেয়ে সব তাড়াতাড়ি হয়ে গেছে। কটা হয়েছে দেখি? আরাফ বাটির ঢাকনা উল্টে দেখল 50-এর বেশি সন্দেশ হয়েছে। আহনাফ তা দেখে বলল, প্রতিবেশীদের দিবি নাকি? ইভান বলল, অরুণিকা কয়টা খায় আগে দেখি, এসব তো ওর জন্যই। তাহমিদ বলল, ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে হয়তো। আমি আসলে জানি না নষ্ট হবে কিনা, কিন্তু যদি হয়ে যায়, এই প্রথম বানিয়েছে তো, তবে খারাপ হয়নি। আর দোকানের মতো এত ভালো হয়নি। প্রতিবেশীদের পরে দিব ভাবছি। সালেহ চাচার ওখানে এক বাটি রেখে আসবো, ওনাদেরও কিছু দিয়ে আসবো, যদি খায় খাবে। হঠাৎ তুর্য বলে উঠল, শতাব্দীদের দিবি না? ও কত করে বলে গেল। ইভান তুর্যের দিকে চোখ ছোট করে তাকালো। ইমন বলল, তুর্য, তোকে কিন্তু সুবিধার মনে হচ্ছে না। আমি আবার কি করলাম? শতাব্দীকে নিয়ে একটু বেশি কথা বলিস। কি চলছে তোদের মধ্যে? তাহমিদ বুকে হাত গুজে তুর্যের দিকে তাকালো। বাকিরাও তুর্যের উত্তর শোনার আগ্রহে তার দিকে তাকিয়ে রইল। তুর্য সবার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, শতাব্দী আমাদের প্রতিবেশী। ইমন বলল, প্রতিবেশী তো আরও আছে। ও মাঝে মাঝে এদিকে আসে, টুইঙ্কেলের সাথেও খেলে। এই মহল্লায় অনেকেই অরুণিকার সাথে খেলে। তুর্য মুখ বাঁকিয়ে বলল, যা তো, দিতে হবে না। ইমন বলল, প্রেমটেম নয় তো? তুর্য দেয়ালে পিঠ থেকে বুকে হাত গুজে বলল, আমাকে দেখে কি মনে হয় আমি প্রেমে পড়ব? আরাফ ইমনকে থামিয়ে দিয়ে বলল, ইমন, বাচ্চাদের মতো কথা বলছিস কেন? ওর প্রেম করার বয়স হয়েছে নাকি? প্রেম করলে এই বাড়িতে জায়গা হবে না। ও প্রেম করে একটা পর একটা ঝামেলা করবে, এসব আমাদেরই সামাল দিতে হবে। ভুলে যাবি না, আমাদের এখানে আসার উদ্দেশ্য প্রেম করে সময় নষ্ট করা নয়, কিছু একটা করা, আমাদের শত্রুদের বিরুদ্ধে দাঁড়ানো। ইমন মলিন মুখে আরাফের দিকে তাকালো। ইভান ইমনের কাঁধে হাত রেখে বলল, আরাফ ও তো ফাজলামো করেছিল, এসব বারবার মনে করে দিস না। আমরা কিন্তু সবাই বাবা মা হারিয়েছি, পরিবার হারিয়েছি, এসব মনে পড়লে দুর্বল হয়ে যায়। আহনাফ বলল, আরাফ এমনি বলেছে, কিছু মনে করিস না। তুর্য সবার গম্ভীর মুখের দিকে তাকিয়ে অট্ট হাসি দিয়ে বলল, বিষয় ছিল শতাব্দী আর তুর্যর প্রেম হচ্ছে কিনা তা, আর বিষয় চলে গেছে গম্ভীর দিকে। এবার তাহমিদ বলল, তোদের মধ্যে সত্যিই কিছু চলছে কিনা তাই বল। আরে না, কিভাবে সম্ভব? প্রথমত ও অন্য ধর্মের,
ওর বাবা মা কখনোই এটা মানবে না। দ্বিতীয়ত আমি রকস্টার হব, সবাই আমাকে চিনবে রিকি দ্য স্টার নামে। আমি গিটার হাতে স্টেজে উঠে গাইব, আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পুড়ে যায় এমন গান তখন আসবে যখন আমার মধ্যে একাকিত্ব থাকবে, শূন্যতা থাকবে। আর যদি প্রেম করে বসে থাকি তখন আমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। সিরিয়াস, প্রেমিকার পেছনে সময় নষ্ট করার মতো কোনো ইচ্ছা আমার নাই। এরপর তুর্য অরুণিকার দিকে তাকিয়ে বলল, তবে টুইঙ্কেল থাকলে। আরাফ আর রাহানাফ তুর্যের কথা আটকে দিয়ে একসাথে বলে উঠল, অসম্ভব। আরাফ বলল, অরু অনেক ছোট, এসব উল্টাপাল্টা কথা বলবি না। ছোট হয়েছে তো কি হয়েছে, সারা জীবন ছোট থাকবে নাকি? না, আমি তোর হাতে অরুকে কখনোই দেব না। তুর্য দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যা নেই, টুইঙ্কেল আমাকে বেশি পছন্দ করে, ওকে আমি পটিয়ে ফেলবো। ইভান একটু গম্ভীর মুখে বলল, তুর্য, তুই যদি ফাজলামো করিস ঠিক আছে, কিন্তু সত্যি যদি এমন কিছু পরিকল্পনা থাকে তাহলে এটা বাদ দে। কেন, তোর কি সমস্যা? ও অনেক ছোট, ওর এসব বোঝার বয়স হয়নি। আর জুবাইরের আঙ্কেল কিন্তু আমাদের হাতেই ওর দায়িত্ব দিয়েছে। তুর্য হাসতে হাসতে অরুণিকার পাশে বসে পড়ল। তখনই অরুণিকার ঘুম ভাঙল। তুর্য মিষ্টি হেসে বলল, টুইঙ্কেল তাড়াতাড়ি ওঠো, দেখো সবাই তোমার রকস্টারের সাথে ঝগড়া করছে, তুমি ওদের বকে দাও। অরুণিকা আরাফের দিকে তাকিয়ে ঠোঁট ফুলে কেঁদে দিল। আরাফ এগিয়ে আসতে সে কোলে উঠে মাথা হেলিয়ে আবারও ঘুমিয়ে পড়ল। আরাফ তুর্যের দিকে তাকিয়ে বলল, ওরু আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে, আর আমি ওর জীবনে যেমন সিদ্ধান্ত নেব তাই হবে। এবার ইমন বলল, যদি বড় হলে ও নিজে একটা পছন্দ করে ফেলে? আরাফ বলল, আশা করি এমন সুযোগও পাবে না, তবে যদি হয়েও যায় তাহলে অবশ্যই আমরা চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত দেব। তুর্য মুখ বাঁকিয়ে বলল, বাহ, তারপরও আমাকে দিবি না? থাক, সমস্যা নেই, আমি আমার গিটারকে বিয়ে করে নেব। লোহার গ্রিলের শব্দ হতেই তাহমিদ ঘর থেকে বেরিয়ে এলো। শতাব্দী মুখে হাসি টেনে বলল, তা মিষ্টি মশাই কি আজ সন্দেশ বানিয়েছে? তাহমিদ ভ্রুকুচকে বলল, তুমি সন্দেশ খেতে এসেছ? শতাব্দী হেসে বলল, সকালে উঠে একটু মিষ্টি মুখ না করলে আমার হয় না। ভাবছি তোমার হাতে বানানো মিষ্টি খেয়েই আজ দিনটা শুরু করি। তাহমিদ ভেতরে গিয়ে একটা সন্দেশ নিয়ে এলো। তারপর গ্রিলের ফাঁক দিয়ে শতাব্দীর হাতে দিয়ে বলল, অরুণিকা এখনো খায়নি। থাক, আমার একটাতেই চলবে। শতাব্দী মুখে দিতে তাহমিদের দিকে তাকালো। তাহমিদ ভ্রুকুচকে তার দিকেই তাকিয়েছিল। শতাব্দী বলল, আমি যদি তোমাদের অরুণিকা হতে পারতাম ভীষণ স্বাদ হয়েছে বলতে হবে। তুমি কি আজ প্রথম বানিয়েছো? হ্যাঁ। বাহ, তুমি তো দারুণ। তোমার নাম এখন থেকে মিষ্টি মশাই রাখলাম। এত মিষ্টি তোমার হাতে, মুখেও সেই মিষ্টিটা রাখলে ভালোই হতো। তাহমিদ চোখ ছোট করে বলল, প্রশংসা করছো নাকি? ওই যা বলো না, প্রশংসা করলেই তো কম হবে। তবে আমি প্রশংসা নয়, তোমাকেই ব্যাখ্যা করছি। তুমি আসলে খুব ভালো রন্ধনশিল্পী। আমার তো অরুণিকাকে দেখেই জ্বলছে, কি সৌভাগ্য তার। আহনাফ পেছন থেকে তাহমিদের কাঁধে হাত রেখে বারান্দায় এসে দাঁড়ালো। শতাব্দীকে দেখে বলল, তো তুমি সকাল উঠে সন্দেশ খেতে চলে এসছো? শতাব্দী মুখ বাঁকিয়ে বলল, বাইরের কেউ যদি খাবারের প্রশংসা না করে তাহলে রন্ধনশিল্পের মান বাড়ে না। তাই খেয়ে তোমার বন্ধুর আগ্রহ বাড়িয়ে দিয়েছি। তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, এখন চলি, বিকেলে আবার আসবো কিন্তু। এরপর সে তাহমিদের দিকে তাকিয়ে বলল, আমার জন্য আরো কয়েকটা রেখে দেবে কিন্তু। আমার সন্দেশ ভীষণ ভালো লাগে। তবে এখন আসি মিষ্টি মশাই। তাহমিদ মুচকি হেসে মাথা নাড়ল। আহনাফ তাহমিদের মুখের দিকে তাকিয়ে বলল, মিষ্টি মশাই, রন্ধন শিল্প, বেশ ভারী ভারী শব্দ ব্যবহার হচ্ছে দেখছে। তাহমিদ হেসে বলল, মেয়েটা যেমনই হোক তার মনটা আসলেই ভালো। অনেক মিশুক মেয়ে, ওর মধ্যে জড়তা নেই, যেটা ভালো লাগে তাই বলে, মিথ্যে বলে না। অরুণিকার পুরোপুরি ঘুম ভেঙেছে দুপুর 12টায়। ঘুম থেকে উঠেই সে নিজে গিয়ে প্রাকৃতিক কাজে সেরে এলো। এখন সে নিজেই এই কাজটা করতে পারে। তবে আলেয়া আপা এখনো তাকে গোসল করিয়ে দেন। আজ তার চুলে শ্যাম্পু করাতে হবে। এ হলো এক গুরুতর কাজ। শ্যাম্পু করতে গেলেই অরুণিকার কান্না শুরু। তাকে চেপে ধরে বসিয়ে রাখতে গিয়ে কতবার যে আলেয়া আপা ওয়াশরুমে পিছলে পড়েছেন তার হিসেব নেই। তবে তিনি কখনো অরুণিকার গায়ে হাত তোলেননি। তিনি প্রচণ্ড ধৈর্যশীল নারী। এদিকে ইভান পানি গরম করে রেখেছে। আলেয়া আপা এসে তাড়া দিয়ে বললেন, আজ আমার একটা কাজ আছে, তাই একটু তাড়া দিচ্ছি। গরম পানি রেখেছি।
আলেয়া আপা অরুণিকার হাত ধরতেই সেই হাত ফসকে বেরিয়ে এলো। তারপর আরাফের পেছনে লুকিয়ে গেল। আলেয়া আপা বললেন, এইটুকুন মেয়েটার এত শক্তি, হাত ফসকে বেরিয়ে গেল। অরুণিকা আরাফের পা দুটো জাপটে ধরে রেখেছে। সে কোনোভাবেই চুলে শ্যাম্পু দেবে না। তাহমিদ চেঁচিয়ে বলল, চুল পরিষ্কার না করলে একদম সব কেটে দিব, তখন দেখতে পেতনির মতো লাগবে। অরুণিকা ঠোঁট ফুলিয়ে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ বলল, তুমি না লক্ষ্মী একটা মেয়ে, যাও চুল ধুয়ে আসো। অরুণিকা কাঁদো কাঁদো মুখে বলল, আমার চোখ ব্যথা করে, আমাকে তিতুন করিয়ে দিত, তখন একদম ব্যথা পাইনি। অরুণিকা হঠাৎ তিতুনের কথা বলায় আলেয়া আপা বললেন, তিতুনকে? আহনাফ বললেন, আমাদের বাসায় কাজ করতো। তখনই ইভান একটা বালতি ঘরে এনে বলল, আরাফ তুই করিয়ে দে, মাথাটা তুই ধুয়ে দে, গোসল খালা করিয়ে দেবে। এরপর আরাফ করিয়ে দেবে শুনে অরুণিকা চুপচাপ বিছানায় উঠে বসলো। আরাফ অরুণিকাকে শুইয়ে দিয়ে তার মাথায় পানি ঢেলে দিল। তারপর ধীরে ধীরে শ্যাম্পু মাখতে লাগলো। অরুণিকা চোখে হাত দিয়ে শুয়ে আছে। আলেয়া আপা তা দেখে বললেন, এখন দেখছি একদম চুপ করে আছে। আমি করিয়ে দিলে পুরো গোসলখানা দৌড়াতে থাকে। আরাফ এরপর মাথায় পানি ঢেলে দিয়ে শ্যাম্পুগুলো ধুয়ে দিল। ইভান অরুণিকার মাথায় তোয়ালে পেঁচিয়ে দিয়ে বলল, খালা এভাবে চুল ধুয়ে দিতে হয়, ও তো এখনো ছোট, চোখে শ্যাম্পু চলে যায়, তাই হয়তো অমন করছে। আলেয়া আপা বললেন, আমি কি এত কিছু জানি বাবা? ডুমুর, খোকা, বাঁধন ওদেরকেও আমি মাথা ধুইয়ে দিই, কখনো লাফালাফি করিনি। এরপর আলেয়া আপা অরুণিকাকে গোসল করিয়ে দিয়ে চলে গেলেন। অরুণিকা জামা পরে চুপচাপ বিছানায় বসে আছে। তার পাশে একটা প্লাস্টিকের উপর টিয়া পাখির খাঁচাটা রাখা আছে। তাহমিদ ভাত মেখে অরুণিকার সামনে বসে পড়ল। অরুণিকা বলল, আমি ভাত খাবো না, সন্দেশ খাবো। আগে ভাত খেয়ে নাও, তোমাকে ওষুধ খেতে হবে, খালি পেটে মিষ্টি খাওয়া ভালো না। অরুণিকা মুখ ছোট করে বলল, আমি চকলেট খাবো। আচ্ছা আগে ভাতটা খেয়ে নাও। তারপর সে নিজের জামাটা দেখিয়ে বলল, আমি নতুন জামা কিনবো, এটা পরবো না, এটা ভালো লাগে না। আমার সাদা জামাটা বাসা থেকে নিয়ে আসুনি কেন? ইভান ভ্রু কোঁচকে বলল, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে এই মেয়ে? খেতে বলেছে, খাও। তাহমিদ জোর করেই মুখে একতলা ভাত ঢুকিয়ে দিল। সেটা খেতেই তার অর্ধেক সময় পার হয়ে গেল। অরুণিকা মুখে ভাত নিয়েই বলল, আমার সাদা জামাটা নিয়ে আসবে? আহনাফ তার পাশে বসে বলল, সাদা জামা কোথায় দেখেছ? আরাফের ফোনে ছবি আছে, ওখানে দেখেছি। অরুণিকা মাঝে মাঝেই আরাফের ফোনে থাকা ছবিগুলো দেখতে থাকে। গতকালই আরাফ ছবিগুলো পরিষ্কার করিয়ে এনে অ্যালবামে রেখে দিয়েছে। এখন থেকে অ্যালবামেই দেখবে। আরাফ অ্যালবামটি বের করে অরুণিকার সামনে রাখলো। অরুণিকা ছবি দেখতে দেখতে বাকি খাবার শেষ করে ফেললো। খাওয়া শেষ হওয়ার পর অরুণিকা আহনাফের কাছে এসে বলল, আমার জন্য সাদা জামা এনে দিবে, আমি ওটা পরবো না। আহনাফ বলল, আচ্ছা এর দেব, তুমি সহ যাবে, ঠিক আছে? অরুণিকা হেসে বলল, টুন আর ঝুনকেও নিয়ে যাব, ঠিক আছে? টুন আর ঝুন হলো অরুণিকা টিয়া পাখি। এই নাম দুটো তুর্যই রেখেছে। এরপর থেকেই অরুণিকা তাদের টুনঝুন বলেই ডাকে। বিকেলে অরুণিকার আবদার রাখতে আরাফ, আহনাফ আর ইমন অরুণিকাকে নিয়ে বেরিয়ে পড়ল। টুনঝুনকে আনতে পারেনি, তাই অরুণিকার মন খারাপ। সে বলল, আমি তোমাদের সাথে রাগ করেছি। টুনঝুনকে আমি বলেছি তাদের ঘুরতে নিয়ে যাব, কিন্তু তোমরা খুব পচা, ওদের নাওনি। আহনাফ বলল, ওরা তো ছোট, বের হলে অসুস্থ হয়ে পড়বে। তুমি কি চাও ওরা অসুস্থ হয়ে যাক? আচ্ছা, ওরা আমার মতো বড় হলে বের হতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে। এরপর তারা একটার পর একটা দোকানে গিয়ে অরুণিকার জন্য জামা পছন্দ করতে লাগলো। কিন্তু এই মেয়ের তো কিছুই পছন্দ হয় না। সাদা জামা পেলেও তার সাইজে পাওয়া যাচ্ছে না। শেষমেশ অনেক রাজি করিয়ে একটার পরিবর্তে 4টা জামা কিনে নিল। অরুণিকা জামাগুলো পেয়ে ভীষণ খুশি। বাসায় এসে বাকিদের বের করে দেখাতে লাগলো। তাকে হাসতে দেখে 6 জনের মন হালকা হলো। এরপর তুর্য একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য এনেছি। অরুণিকা প্যাকেট খুলে দেখলো অনেকগুলো চকলেটস আর একটা ছোট মেকআপ বক্স। সেটা খুলে বলল, এটা দিয়ে কি খেলে? তুর্য হেসে বলল, না, মুখে লাগাবে, তারপর তোমাকে দেখতে টুইঙ্কেল প্রিন্সেস লাগবে। তাহমিদ মেকআপ বক্সটা নিয়ে বলল,
ছোটদের মেকআপ করা উচিত না, ও এমনিতেই সুন্দর। তারপর দেখা যাবে এগুলো লাগিয়ে ওর সুন্দর মুখটাই নষ্ট হয়ে গেছে। ভাই, আমি টুইঙ্কেলের ক্ষতি করব না। এসব তো মাঝে মাঝে লাগাবে, প্রতিদিন তো আর লাগাবে না। যখন কোনো অনুষ্ঠান হবে তখন লাগাতে পারে। আগামী সপ্তাহে পাশের বাড়ির সিনথিয়া আপুর বিয়ে, টুইঙ্কেল এভাবে যাবে নাকি? একটু সাজবে, তারপরে তো ভালো লাগবে দেখতে। আর আমি টাকা জমিয়ে ভালো দোকান থেকে এটা কিনে এনেছি। আর শতাব্দী আমাকে বলেছে সেই দোকানের জিনিসপত্র ভালো। অরুণিকাকে নিয়ে এক একজনের এক এক চিন্তা, এক এক শখ। তবে এসবের কিছুই এখনো অরুণিকা বোঝে না। যেদিন বুঝবে সেদিন মেনে নেবে সে অনাথ হয়েও হয়নি, কারণ সে সব হারিয়েও অনেক কিছুই পেয়েছে। এর চেয়েও বেশি কিছু পাওয়া গেলে সে নিশ্চিত সৌভাগ্যবতী। অরুণিকা আর শতাব্দী পাশাপাশি বসে তাহমিদের বানানো সন্দেশ খেয়ে যাচ্ছে, আর তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমিদ, আনাফ, আরাফ ও ইমন। অরুণিকা শতাব্দীর দেখা দেখে হাত চেটেপুটে খাচ্ছে, তা দেখে তুর্য মুখ চেপে হাসে, আর ইভানের চোখে মুখে বিরক্তি। শতাব্দী এই নিয়ে মোট 8টা সন্দেশ খেয়েছে। ইভান এবার ভ্রু কুঁচকে বলল, তুমি কি আজ বাড়ি শুদ্ধ মানুষের খাবার খেয়ে ফেলবে নাকি? এভাবে কেউ খায়? শতাব্দী আর একটা সন্দেশ মুখে নিয়ে বলল, আমি সন্দেশ এত ভালোবাসি যে এক্ষুনি পুরো বাজার সামনে এনে দিলেও আপত্তি নেই। আহনাফ অরুণিকার পাশে এসে বসল, তারপর তার হাতটা ধরে বলল, তুমি আর খেও না। অরুণিকা মাথা নেড়ে বলল, অনেক মজা, আমি আরো খাবো। এত মিষ্টি খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আহনাফ সন্দেশের বাটিটা সরিয়ে টেবিলের উপর তুলে রাখলো। অরুণিকা এবার টেবিলের কাছে গিয়ে পা উঁচিয়ে বাটিটা খুঁজতে লাগলো। অনেক দূরে সরিয়ে রাখায় সে আহনাফের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। আহনাফ চোখ গরম করে তাকানোর সাথে সাথে সে মুখ ফুলিয়ে শতাব্দীর পাশে এসে দাঁড়ালো। শতাব্দী হেসে বলল, আমি ভাগ দিচ্ছি। শতাব্দী তার ভাগের সন্দেশ অরুণিকাকে খাইয়ে দিতে যাবে, তখনই ইভান সেই সন্দেশ নিয়ে বলল, তুমি বরং বাকি সন্দেশ নিজের বাড়ি গিয়ে খাও, এখন আমাদের বাসা বের হও। শতাব্দী তুর্যের দিকে তাকিয়ে বলল, দেখেছো, তোমার বন্ধু আমাকে জোর করে তাড়িয়ে দিচ্ছে। আহনাফ বিরক্তির সুরে বলল, তো তুমি কি এখানে থেকে যাবে নাকি? শতাব্দী মিষ্টি হেসে বলল, আমার ছোট সখী এখানে, আমার কি এখন ঘরে মন বসে? অরুণিকা শতাব্দীকে জাপটে ধরে বলল, শুধু আপু, তুমি যেও না, আমার সাথে এখানে থাকো। অরুণিকা তার বিছানার কাছে গিয়ে বলল, এখানে আমি থাকি, আমার পাশে তুমি থাকবে। শতাব্দী হেসে বলল, সখী, তুমি বরং আমার বাড়ি চলো, আমরা একসাথে ঘুমাবো। আহনাফ এবার ক্ষুব্ধ চোখে শতাব্দীর দিকে তাকালো। আহনাফের দিকে চোখ পড়তে শতাব্দী হেসে বলল, জানি থাকতে দেবে না, এমনিতেই বললাম, তবে আজ চলি, আবার আসবো। শতাব্দী বের হতেই অরুণিকা তার পিছু পিছু যেতে লাগলো। তখনই ইমন খপ করে অরুণিকার হাত ধরে বলল, তুমি কোথায় যাচ্ছ বাবু? যা মিষ্টি খেয়েছো, সারা রাত তো ঘুমাতে পারবে না, এখন যাও ঘুমিয়ে পড়ো। অরুণিকা ইমনের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি ঘুমাবো না। শতাব্দী বের হতে গেটে তালা লাগিয়ে আহনাফ দরজা বন্ধ করে দিল। তারপর তাহমিদকে বলল, এই মেয়ে এতগুলো সন্দেশ খেলো। তাহমিদ বিস্ময়কর কণ্ঠে বলল, এত মজাও হয়নি, তবুও খেয়ে যাচ্ছ, অদ্ভুত মেয়েটা। তুর্য মুচকি হেসে বলল, অদ্ভুত মেয়েগুলোকে আমার বেশি ভালো লাগে। তুর্যের কথায় তাহমিদ আর আহনাফ ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। এদিকে রাত 1টায় অরুণিকার কান্নার শব্দে ইভানের ঘুম ভেঙে গেল। বাকিরা বেঘরে ঘুমাচ্ছে। ইভান বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি বাতি জ্বালালো। দেখলো অরুণিকা পুরো বিছানায় বমি করে দিয়েছে, তার মুখটাও শুকিয়ে গেছে। ইভান তাড়াতাড়ি মশারি উঠিয়ে বাকিতে ডাকতে লাগলো। অরুণিকার জামা, বিছানা, বালিশ সব নোংরা হয়ে গেছে। তাহমিদ অপরিচ্ছন্নতা একদমই সহ্য করতে পারে না, কিন্তু অরুণিকার মুখের দিকে তাকিয়ে তার মাথাটাই পুরো এলোমেলো হয়ে গেছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এর আগে কখনো বাচ্চাদের বমি পরিষ্কার করার মতো দায়িত্ব তাদের কাঁধে আসেনি। এখন এই কাজটা তাদের জন্য মারাত্মক কাজ হয়ে দাঁড়িয়েছে। আরাফ কাছে এসে অরুণিকাকে তুলতে যাবে, সে আবারও গল গল করে বমি করে দিল। ইভান ব্যস্ত কণ্ঠে বলল, এত রাতে চাচা চাচিকে ডাকলে ভালো দেখাবে? আরাফ বলল, আমি তো দেখছি, ওদের কেন ডাকবো? আহনাফ রাগী কণ্ঠে বলল, সবই বদমাস মেয়েটার জন্যই হয়েছে। নিজে তো এতগুলো সন্দেশ খেয়েছে, ওরকেও খাইয়েছে। তাহমিদ চুলায় গরম পানি বসিয়ে দিয়েছে। আহনাফ অরুণিকার মুখ মুছিয়ে দিচ্ছে। অন্যদিকে ইভান আর তুর্য বিছানাপত্র উঠাতে লাগলো।
আহনাফ পানিতে লেবু আর লবণ মিশিয়ে অরুণিকার কাছে এসে বসলো। অরুণিকার চোখে মুখে রাজ্যের ক্লান্তি। সে মাথা ফেলে দিতেই আহনাফ ভীত কণ্ঠে বলল, ভাই, ডাক্তারের কাছে নিয়ে যাবে? ইমন বলল, আরে বদহজমই হয়েছে, চিন্তা করিস না। আর এত রাতে ওকে নিয়ে বের হওয়াটাই খুব ঝুঁকিপূর্ণ হবে, রাস্তায় ডাকাত পড়লে। আহনাফ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর লেবু পানি খাইয়ে দিচ্ছে। পানি গরম হলে আরাফ নিজেই অরুণিকাকে পরিষ্কার করিয়ে দিল। তারপর তাকে কোলে নিয়ে পুরো ঘর হেঁটে বাকি রাত পার করলো। রাতে আর কারোরই ঘুম হয়নি। অল্প কিছু পানি ড্রামে অবশিষ্ট ছিল, তা দিয়ে ঘর পরিষ্কার করা মোটেও সম্ভব না। তাই তাহমিদ না চাইতেও শুধু ফ্যাল করে তাকিয়েছিল। সকালে উঠেই আরাফ আর ইভান অরুণিকাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। সেখানেই অরুণিকাকে স্যালাইন দেওয়া হলো। যদিও এটা খুবই সাধারণ অসুস্থতা, তবুও অরুণিকার প্রতি 6 জনের চিন্তা দেখে সালেহ আলী দেরি করেননি। এরপর ডাক্তার জানিয়েছেন ফুড পয়জনিং হয়েছে। তারপর প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছেন। মোট 3 দিন পর অরুণিকা একটু শক্ত হয়েছে, আবারও আগের মতো কথা বলছে, হাসছে, খেলছে। এতদিন শুধু বিছানায় শুয়ে শুয়ে ফোনে কার্টুন দেখেই সময় পার করেছিল। এদিকে অরুণিকা অসুস্থ হওয়ার পর থেকেই ইভান শতাব্দীকে ঘরে ঢুকতে দেয়নি। শতাব্দীও পুলিন মুখে নিজের ঘরে বসেছিল। সে জানতো না যে তার ছোট্ট সখী অসুস্থ হয়ে যাবে। সে মায়ের কাছে কান্নাকাটি করে অনেকবার বলল অরুণিকাকে দেখবে, কিন্তু ইভান কিছুতেই অনুমতি দেয়নি। উল্টো শতাব্দীর মাকে বলে দিয়েছে যাতে শতাব্দীকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, নয়তো হাত ফসকে বেরিয়ে যাবে। এসব শুনে শতাব্দীর মা মেয়ের উপরেই রেগে গেলেন। একটা অপরিচিত ছেলে এসে যদি এভাবে তার মেয়েকে নিয়ন্ত্রণ আর শাসনের মধ্যে রাখতে বলে, তার রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে মাস্টারমশাই ইভানের পক্ষ নিয়ে স্ত্রীকে বললেন, ওদের বোন, ওরা চিন্তা করবেই। আজ শতাব্দী যদি অতিরিক্ত সন্দেশে খেয়ে অসুস্থ বাঁধিয়ে ফেলতো, তুমি কিন্তু তাহমিদের ওপরই দোষটা চাপিয়ে দিতে। ও যে মিষ্টি দেখে লোভ সামলাতে পারে না, তা আর মাথায় আসতো না। এরপর অরুণিকা সুস্থ হওয়ার পরও শতাব্দী আর বাড়ি যায়নি, বাইরেই এসে দাঁড়িয়ে থাকতো। তুর্য ছাড়া আর কারোর সাথে সে কথা বলেনি, তবে প্রয়োজনে আরাফের সাথে কথা বলেছিল। 2 মাস পর মহল্লায় সাজ রব, কারণ এই মহল্লায় অনেক বছর পর বিয়ের আয়োজন হচ্ছে। মহল্লার মেয়ে সিনথিয়ার বিয়ের তারিখ 2 মাস পিছিয়ে ছিল। এখন সেই বিয়ের তারিখ সন্নিকটে এসেছে। বিয়ের যে কত আয়োজন থাকে তা সিনথিয়ার বিয়ে না দেখলে জানাই যেত না। এদিকে অরুণিকাও বিয়ে উপলক্ষে নতুন বান্ধবী জুটিয়েছে। সিনথিয়ার অনেক কাজিনই অরুণিকার সমবয়সী, তাদের সাথেই ছোটাছুটি করে তার সময় পার হচ্ছে। অন্যদিকে সিনথিয়ার এঙ্গেজমেন্টের দিনটাও খুব ধুমধাম করে হয়েছিল। আর সেদিনই তুর্য অনেক মাস পর খোলা গলায় অনেকের সামনে গান গাওয়ার সুযোগটাও পেয়ে যায়। আর তার কণ্ঠে গান শুনে পুরো মহল্লার মানুষজন মুগ্ধ হয়ে পড়ল। সেই সাথে তুর্যের স্বপ্নটাও চমৎকার হাতের স্পর্শ পেল। সিনথিয়ার খালা তুর্যকে আলাদাভাবে এসে সব অনুষ্ঠানে গান করার নিমন্ত্রণ দিয়েছেন, সাথে পারিশ্রমিকও ধার্য করলেন। এমন প্রস্তাব শুনে তুর্য সহ বাকি 5 জন বন্ধু অবাক। সিনথিয়ার খালা নিজেও একজন সঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু ভোকাল কর্ডে সমস্যা হওয়ায় তাকে গান ছাড়তে হয়েছিল। এরপর হলুদ অনুষ্ঠানের দিন তিনি নিজের হারমোনিয়ামটি তুর্যকে সবার সামনে উপহার দিলেন, আর তুর্যকে সোশ্যাল মিডিয়ায় তার গানগুলো ছাড়ার উপদেশ দিলেন। তাছাড়া তিনি তুর্যকে গান শেখানোর প্রশিক্ষণেরও ভর্তি করিয়ে দেওয়ার ইচ্ছে দেখালেন। তিনি আশা দিলেন সিনথিয়ার বিয়ের পরেই তিনি এই দায়িত্ব নেবেন। আজ সিনথিয়ার বিয়ে। সকাল থেকেই অরুণিকা শতাব্দীর বাড়িতে বসে আছে। নিজের জামা কাপড় নিয়ে সেই যে তৈরি হতে গেছে, এখনো বাসায় আসেনি। শতাব্দী খুব যত্নের সাথে অরুণিকার হাতে মেহেদি লাগিয়ে দিল, তাকে লাল লেহেঙ্গা পরিয়ে হাতে চুড়ি পরিয়ে দিল। অরুণিকার চুলগুলো কাঁধ ছাড়িয়েছে, শতাব্দী চুলগুলো পুরো পিঠে ছাড়িয়ে দিল। তবে এখনো অরুণিকার কান ছিদ্র করানো হয়নি, তাই সে পাথরের টিপ অরুণিকার কানে লাগিয়ে দিয়ে বলল, এখন মনে হচ্ছে টপ পরেছো, বোঝাই যাচ্ছে না এগুলো কপালে লাগানোর টিপ। শতাব্দী এবার অরুণিকার কপালে একটা কালো টিপ বসিয়ে তাকে হালকা সাজিয়ে দিল। এবার বলল, ছোট সখী, এখন দেখো তোমাকে কিন্তু পরীর মতো লাগছে। অরুণিকা আয়নায় তাকিয়ে হাতের চুড়িগুলো নাড়ালো, লেহেঙ্গা ছাড়িয়ে দিয়ে এপাশ ওপাশ হয়ে নিজেকে দেখল। তারপর শতাব্দীর কাছে এসে বলল, আমি চলে যাব এখন, আমাকে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাকেই তো সাজগোজ করা বলে। এর চেয়ে বেশি সাজলে মনে হবে আজ তোমার বিয়ে। আমার বিয়ে কখন হবে? শতাব্দী হেসে বলল, যখন তুমি বড় হবে। তোমার মতো? আমার চেয়েও বড় হতে হবে। তোমার বিয়ে কখন হবে? যখন আমি সিনথিয়া দিদির মতো বড় হব তখন। তুমি কখন বড় হবে?
শতাব্দী মুচকি হেসে বলল, যেদিন তুমি আমার সমান হবে, যখন আমি অনেক বড় হব, তারপর আমার বিয়ে হবে তোমার দাদার সাথে। অরুণিকা কিছুক্ষণ ভেবে বলল, আরাব বলেছে দাদা অনেক দূরে চলে গেছে, আর আসবে না। শতাব্দী মলিন মুখে বলল, আরে তোমার দাদা ভাইয়ের কথা বলছি না, আমার বরের কথা বলছি। আমার বর তো তোমার দুলাভাই হবে, তাই না? দুলাভাইকে আমরা দাদা বলি। দুলাভাইকে? শতাব্দী দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন বাড়ি গিয়ে ভাইয়াদের জিজ্ঞেস করে এসো তোমার দুলাভাই কে হবে। আমি এখন একটু তৈরি হয়ে নি। যাও সখী, এখন আমাকে বিরক্ত করো না। অরুণিকা দৌড়ে ঘরে চলে এলো। লোহার দরজা অরুণিকার জন্য খোলা রাখা ছিল। সে ঘরে ঢুকতেই আরাফ তার দিকে তাকিয়ে বলল, কে এটা? আরাফের কথায় বাকিরা অরুণিকার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আরাফ তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, অরু, তোমাকে দেখতে তো একদম রাজকন্যার মতো লাগছে। অরুণিকা আরাফকে বলল, আমার দুলাভাই কে হবে? ইভান ভ্রুকুচকে বলল, এটা আবার কেমন প্রশ্ন? সত্যু আপু বলেছে আমার দুলাভাইকে তোমাদের কাছে জিজ্ঞাসা করতে। তোমরা জানো দুলাভাইকে? সত্যু আপুর যখন বিয়ে হবে তখন আমি আপুর মতো বড় হয়ে যাব, এরপর আমারও বিয়ে হবে। আনাফ অরুণিকাকে কোলে নিয়ে বলল, তোমার মাথায় সব উদ্ভট কথাগুলোকে কে ঢুকে দিয়েছে? উদ্ভট কথা কি? তুর্য অরুণিকার সামনে দাঁড়িয়ে বলল, ভাই টুইঙ্কেল তোর এই প্রশ্ন বুঝবে না, আমি ওর প্রশ্নের উত্তর দিয়ে দেই। তারপর অরুণিকাকে বলল, ইভান হচ্ছে তোমার দুলাভাই, বুঝেছো? আর তোমার বিয়েটা তো আমারই সাথে হবে। কথাটি শুনে আনাফ রাগী দৃষ্টিতে তুর্যের দিকে তাকালো। আর ইভান বিরক্তের সুরে বলল, আমার নাম কেন নিয়েছিস? সারাদিন তো তুই ওই মেয়ের পিছনে পড়ে থাকিস। তুর্য হেসে বলল, আরে মজা করেছি। এরপর তুর্য আনাফকে উদ্দেশ্য করে বলল, আর আহনাফ, তুই এভাবে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছিস কেন? আমি তোর বন্ধু। আমার বংশ খারাপ না, শুধু একটু পড়াশোনাটাই বিরক্ত লাগে। এছাড়া আমার কি কোনো দোষ আছে? সৎ পাত্র হবার সব গুণ আমার মধ্যে আছে। আহনাফ তুর্যকে থামিয়ে দিয়ে বলল, আমরা ওর বিয়েই দেব না। আর শোন, দ্বিতীয়বার ওকে নিয়ে এভাবে বলবি না। এখন ও সব বুঝতে শুরু করেছে, তারপর দেখা যাবে সত্যিই তোকে বর ভেবে বসে থাকবে। তো সমস্যা কোথায়? সমস্যা আছে, এসব মাথায় ঢুকলে ওর ভবিষ্যৎ শেষ। অরুণিকা একবার আহনাফের দিকে তাকালো, আর একবার তুর্যের দিকে। একটু পর সে আহনাফের চুল টেনে ধরে বলল, তুমি রকস্টারকে বকেছো কেন? আমি তোমার সাথে কথা বলবো না। আহনাফ রাগী দৃষ্টিতে অরুণিকার দিকে তাকালো। আরাফ অরুণিকার হাতের মুঠো থেকে চুল ছাড়িয়ে দিয়ে বলল, বড়দের চুল টেনে ধরা ভালো না, লক্ষ্মী বাচ্চারা এমন করে না। তুমি না ভালো মেয়ে? তাহলে রকস্টারকে বকেছো কেন? আহনাফ অরুণিকাকে কোল থেকে নামিয়ে দিয়ে চলে গেল। তুর্য অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে আহনাফের পিছু পিছু গেল। আহনাফ চেঁচিয়ে বলল, আমার পিছু পিছু আসছিস কেন? ভাই আমি সত্যিই মজা করেছি। তুই মজা করেছিস, আরও আমার সাথে বেয়াদবি করেছে। আমি এটা মানতে পারছি না, এখন যা। টুইঙ্কেল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ওকে ছাড়া আমার একটা দিনও চলে না। ওকে না দেখলে আমার ভালোই লাগে না। কিন্তু এটা তো ওরকম কিছুই না, ও তো বাচ্চা একটা মেয়ে। তোরা বারবার আমার কথাগুলো সিরিয়াসলি নিয়ে ফেলিস। তুর্য প্লিজ, ওরুকে নিয়ে এমন কথা আর বলবি না। ও এখনো ছোট, ও আর একটু বড় হলে এইভাবে থাকাটাও সুন্দর দেখাবে না। ওকে একা কোথায় রাখবো আমরা? আরাফ ওকে হোস্টেলে দেবে বলে দিয়েছে। অন্য বাড়িতে রাখার মতো সাহসে নেই। আজকাল কি কারো বিশ্বাস আছে? ও সারা জীবন হয়তো আমাদের সাথে এক বাড়িতে থাকবে। এমন কিছু যদি ওর মাথায় ঢুকে, ওর মন মানসিকতা কেমন হবে একটু চিন্তা কর। এদের সাথে ভাব নিয়ে এক ঘরে থাকা সম্ভব না, তাই আমাদের সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। ওর যখন যথেষ্ট বুদ্ধি হবে, নিজে চলার মতো ম্যাচুরিটি আসবে, সেদিন এমন কথা বলিস। ততদিনে ও সব সত্য জেনে যাবে। এখন এসব বুঝবে না, যা বুঝিয়ে দিবি সবাইকে তাই বলবে। এখন বলছিস তুই এর বড় হবি? ধর এই কথাও না বলছে পুরো মহল্লায় বলল, তারপর কেউ এসে ওরকে আমাদের থেকে আলাদা করে দিল। এটা মেনে নিতে পারবি? মহল্লার সবাই জানে আমরা ওরুর ভাই। শুধু চাচা চাচি আলিয়া খালা আর শতাব্দীরা ছাড়া কেউ আসল সত্যটা জানে না। ওরুর অভিভাবক নেই, কাসিম বা বাবার বন্ধুর ছেলেকে এই সমাজের যোগ্য অভিভাবক হিসেবে মানবে না। তখন ওরুকে যদি কেউ দত্তক নিয়ে ফেলতে চায়, যেখানে আপন ভাই বোনরা বাবা মার মৃত্যুর পর আলাদা হয়ে যায়, সেখানে আমরা তো ওর আপন ভাই না। ওকে আমরা কিভাবে পড়াশোনা করাবো সেটা এখনো নিশ্চিত না।
ওকে নিজেদের কাছে রাখার মতো আমাদের কাছে কি আছে? কোনো যোগ্যতা আছে? এই মহল্লার সবাই জানে আমরা ওর ভাই। সালে চাচা আমাদের আপন চাচা। বাবা মার মৃত্যুর পর আমরা এদেশে এসেছি চাচা চাচির পাশে থাকার জন্য। এটা আমাদের বর্তমান পরিচয়। ওর অনেক এভাবেই বড় হোক। ওকে হারিয়ে ফেলার মতো কোনো ক্ষমতা আমার নেই। সবাইকে তো হারিয়ে ফেলেছে, আমাদের তো আর কেউ নেই। চাচুর শেষের ছেলে কি আমরা ধরে রাখতে পারবো না? সমস্ত আমাদের অনুভূতি বুঝবে না, ওরা বাস্তবতা দেখবে। আর অরুণিকে আমাদের অনুভূতি, এই অনুভূতি আমাদের প্রতি সেকেন্ডে আশা দেখায় যে হয়তো একদিন আমরা আমাদের নিজ দেশে ফিরব, নিজেদের সব অধিকার ফিরে পাবো। একদিন সব ঠিক হয়ে যাবে। ও আমাদের প্রেরণা দিচ্ছে, ওর দায়িত্ব আমাদের মনকে শক্ত করছে। আমরা অনাথ কিশোর হয়ে দুবেলা খাওয়ার মতো ক্ষমতা অর্জনের চেষ্টা করছি। ও না থাকলে আমরা আগের মতো বেপরোয়া হয়ে থাকতাম। তুর্য আহনাফকে জড়িয়ে ধরে বলল, টুইঙ্কেল আমাদের ছেড়ে কোথাও যাবে না। এত সহজে কি কেউ ওকে আমাদের কাছ থেকে আলাদা করে ফেলবে? এত মাস ওকে দেখে রেখেছি, বাকি জীবনও রাখতে পারবো। মাধ্যমিক পরীক্ষার পর নতুন শ্রেণীতে উঠতে গিয়ে সংকটে পড়তে হচ্ছে 6 জনকে। এই মাসে সালহে আলীর কাছে কোনো টাকা আসেনি। গত মাসে সঞ্চয় করা টাকা দিয়ে তাদের এই মাস কাটছে। রহমত চাচা কেন হঠাৎ টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন সেটাই এখন ভাবনার বিষয়। এদিকে 6 জনের পক্ষে নতুন শ্রেণীতে ভর্তি হওয়ার মতো কোনো টাকা নেই। এখন পড়াশোনা ছাড়াও তাদের পক্ষে সম্ভব না। আপাতত 2 জনকে ভর্তি করানো সম্ভব। তাই সিদ্ধান্ত হলো কয়েক সপ্তাহের মধ্যেই বাকি টাকা জোগাড় করতে হবে, নয়তো ইভান আর আরাফি এই বছর নতুন শ্রেণীতে ক্লাস শুরু করবে। বিকেলে সুরাইয়া তার সন্তানদের নিয়ে অরুণিকাদের ঘরে এলেন। সুরাইয়া আর সালহে আলীর 3 সন্তান। ডুমুর তাদের বড় মেয়ে, সেই শতাব্দীর বয়সী। বাঁধন অরুণিকার চেয়ে বছর 3 বড়, আর খোকার 1 বছর পূর্ণ হয়েছে। তাহমিদ সুরাইয়ার বাচ্চার দিকে এক নজর তাকিয়ে এক পাশে সরে দাঁড়ালো। এদিকে ডুমুর খালি পায়ে বিছানায় উঠে বসলো। তাহমিদ কিছু বলতে যাবে তার আগে সুরাইয়া বললেন, শুনলাম তোমাদের স্কুলের ভর্তির জন্য নাকি টাকা নেই। তাহমিদ চুপ করে রইল। তুর্য বলল, হ্যাঁ চাচি, আমাদের তো টাকার দরকার ছিল। রহমত চাচা টাকাটা পাঠাচ্ছেন না, তাই এত ঝামেলা হচ্ছে। সুরাইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোমরা রহমত ভাইয়ের ভরসায় থেকো না, উনি বড্ড ঝামেলায় আছেন। কাল তোমাদের চাচা বলেছিলেন ওনার উপর নাকি হামলা হয়েছে, কে নাকি রাবার বুলেট ছুঁড়েছে। সুরাইয়ার কথা শুনে 6 জনই অবাক হলো। ইভান জিজ্ঞেস করলো, কে করেছে এমন? আমি তো জানি না বাবা, তবে ওনার পক্ষে এখন আর প্রতি মাসে টাকা পাঠানো সম্ভব না। এতদিন যেই টাকা পাঠাচ্ছিল ওগুলো কিভাবে দিয়েছেন জানি না। শুনলাম তোমাদের বাবা চাচাদের অ্যাকাউন্টে অনেক টাকা আছে, সেগুলো তোমরা ছাড়া আর কেউ উঠাতে পারবে না। এখন তোমাদের তো আর ওখানে যাওয়াও সম্ভব না। ইমন বলল, ওই টাকাগুলো উঠাতে পারলে আমাদের আর এখানেই থাকতে হতো না। হ্যাঁ, ভালোবাসা নিতে পারতে, কিন্তু জীবন বাঁচানোর জন্য তো তোমাদের এখন সবকিছু সহ্য করতে হবে। রহমত ভাই থেকে সব শুনলাম। তোমাদের পরিবারের সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। বাবুনটার জন্য বেশি খারাপ লাগে, অল্প বয়সে কত কিছু দেখে ফেলেছে। সুরাইয়া কিছুক্ষণ পর আবারও বললেন, আসল কথায় আসি, যেই কারণে আমি এখানে এলাম। তারা 6 জনই সুরাইয়ার দিকে তাকিয়ে রইল। সুরাইয়া বললেন, তোমরা চাইলে কাজ করে খেতে পারো। তোমাদের চাচা বলছে এইভাবে অন্যের ভরসায় থাকলে তোমরা সামনে এগোতে পারবে না, কারণ আগামী মাস থেকে হয়তো 2-3 মাস পর পর রহমত ভাই টাকা পাঠাবেন এরও কোনো নিশ্চয়তা নেই। আহনাফ বিরক্তির সুরে বলল, তাহলে উনি কেন আমাদের ভরসা দিয়েছিলেন? আমরা 6 জন একসাথে কিভাবে পড়াশোনা করব? তাছাড়া খাওয়ার খরচ, থাকার খরচ, এগুলো ছাড়াও অনেক খরচ হয়ে যাচ্ছে। অরুণ এখন 5 বছর পূর্ণ হয়েছে, ওকে স্কুলে ভর্তি করাতে হবে। এত কিছু আমরা কিভাবে সামলাবো? সুরাইয়া ক্ষীণ কণ্ঠে বললেন, পাশের বাড়ির মুন্নি আপার অনেক বছর সন্তান হয় না, তারা একটা সন্তান দত্তক নিতে চাইছিল। সুরাইয়ার কথা শুনে সবার মাথা খারাপ হয়ে গেল। আরাফ চেঁচিয়ে বলল, চাচি প্লিজ এমন কথা আর বলবেন না। সুরাইয়া বললেন, জানি বাবা, এসব শুনে তোমাদের খারাপ লাগছে, কিন্তু তোমরা। আহনাফ সুরাইয়াকে থামিয়ে দিয়ে বলল, আমরা কাজ করব, কাল থেকেই কাজ খোঁজা শুরু করব। তুর্য বলল, আমাকে সিনথিয়া আপুর খালা কাজ দিবেন বলেছিলেন। আমি ভালোই গান করতে পারি, হয়তো গান গেয়ে কিছু টাকা আয় করতে পারবো। তাহমিদ বলল, আর আমি তো খাবার বিক্রি করতে পারবো। ইভান বলল, আমি আমার চেয়ে ছোট বাচ্চাদের পড়াতে পারবো। আরাফও পারবে। ইমন কিছুক্ষণ ভেবে বলল,
আমি তো কিছুই পারবো না। আহনাফ কোনা চোখে ইমনের দিকে তাকালো, তারপর সুরাইয়াকে উদ্দেশ্য করে বলল, ইমনকে আমরা একটা কাজে ঢুকিয়ে দেব। অরুণিকাকে দত্তক দেওয়ার কথা উঠতেই ছজনের মধ্যে এক ভয়ঙ্কর উত্তেজনা চলে এলো। সুরাইয়া তা দেখে মনে মনে হাসলেন। তিনি এটাই চেয়েছিলেন, অন্তত তাদের মাঝে যদি একটু মানসিক গতি আসে তাহলে এই সমস্যা তারা খুব সহজে কাটিয়ে উঠতে পারবে। কারণ সুরাইয়া জানে রহমত সাহেবের পক্ষে এতগুলো ছেলেকে পড়াশোনা করানো সম্ভব না। ওনার অবস্থা এখন খুবই খারাপ। সুরাইয়া অরুণিকার পাশে বসে বললেন, এই বাবুন সকালে বাড়ি এসে বাঁধনের সাথে আরবি পড়তে বসবে কিন্তু।